হ্যালো বন্ধুরা, আমি সুজয়। তো অনেকটা সময় পর মিলিয়ে আমি আমার চ্যানেলে আবার ভিডিও আপলোড করছি। তো তোমাদের মধ্যে অনেকেই আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করে রেখেছো, অনেকেই আমাকে মেসেজ করেছিলে। তাদের কাছে আমি অনেক টাইম মিলিয়ে কী করবো, অ্যাপোলোজাইজ চেয়ে নিচ্ছি যে আমি এতটা দিন ধরে ভিডিও কোনো আপলোড করিনি। লাস্ট ভিডিও নয় আমি আপলোড করেছিলাম হচ্ছে 4 ফেব্রুয়ারি 2022। তো অনেকটাই সময় কেটে গেল। তো এবার আমি ভেবেছি যে ডিসাইড করে নিয়েছি যে আমি কন্টিনিউ ভিডিওটা আপলোড করে যাব। তো যারা মিলিয়ে এখনও পেশেন্সের সাথে মিলিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আছো, তাদেরকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ। আর তোমাদের বলবো যে এবার তোমরা একটু মিলিয়ে পেশেন্সের সাথে আমার সাথে থাকো। আমি এবার ভিডিও কন্টিনিউ আপলোড করে যাব। আর তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে এই ভিডিওগুলো যদি তোমাদের হেল্প করে, তোমরা কাইন্ডলি ভিডিওগুলো একটু শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে। ঠিক আছে, চলো তাহলে শুরু করি আজকে আমাদের ক্লাস। তো আমি এখানে জাস্ট হচ্ছে 20টা ম্যাথের কোশ্চেন নিয়েছি। এই কোশ্চেনগুলো খুব একটা কঠিন কোশ্চেন না, বেসিক কোশ্চেন। তো তোমরা আমার সাথে প্র্যাকটিস করো, তোমাদের মিলিয়ে হচ্ছে এটাতে তোমাদের অনেকটা মিলিয়ে ফ্লুয়েন্সি আসবে আর তোমাদের স্পিডটা অনেকটা ইনক্রিজ করবে। চলো তাহলে মিলিয়ে আমরা শুরু করি। তো ফার্স্ট কোশ্চেন আমাদের বলেছে কোনো স্কুলের ছাত্র সংখ্যার হচ্ছে 10%, ছাত্রী সংখ্যার 1/4 সমান, তাহলে ছাত্র আর ছাত্রীর সংখ্যার অনুপাত কত? তাহলে আমাদের বলেছে কোনো স্কুলের ছাত্র সংখ্যা যদি আমরা বি ধরে নিই, বির হচ্ছে 10%, তাহলে আমরা বলতে পারি হচ্ছে 10/100। আর ছাত্রী সংখ্যা যদি আমরা জি ধরে নিই, তাহলে হচ্ছে এটার হচ্ছে 1/4, এই দুটো আমাদের হচ্ছে সমান। তাহলে ক্লিয়ারলি এখান থেকে আমরা 0 0 কেটে দিতে পারি। যদি এখান থেকে আমরা কাটি, এটা 2, তো এটা আমাদের হচ্ছে 5। তাহলে আমরা বলতে পারি হচ্ছে 2b = হচ্ছে 5g। এটুকু আশা করি প্রত্যেকে আমরা বুঝতে পারছি। তাহলে বি আর জির যদি আমরা অনুপাত বলি, সেটা আমরা কত পাবো? 5:2। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? বি নাম্বার আমাদের অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেন 2 নম্বর কোশ্চেন বলেছে 112 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে ক্লিয়ারলি আমরা প্রথমত দেখবো হচ্ছে 112কে যদি মিলিয়ে আমরা একটু ভেঙে নিই, 112কে আমরা এটা লিখতে পারি যে 16 × 7। এবার দেখো, পূর্ণবর্গ সংখ্যা করতে বলেছে। 16 নিজে একটা পূর্ণবর্গ সংখ্যা, 16 হচ্ছে আমাদের 4 স্কোয়ার, কিন্তু 7 তো আর আমাদের পূর্ণবর্গ সংখ্যা না। তার মানে যদি আমরা এই সংখ্যাটাকে যদি একটা 7 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু এটা আমাদের পুরোপুরি একটা পূর্ণবর্গ সংখ্যা তৈরি হচ্ছে। তাহলে আমাদের কত দিয়ে গুণ করতে হচ্ছে? 7 দিয়ে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 7। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখি। 3 নম্বর কোশ্চেন দেখো, খুব সহজ কোশ্চেন। আমাদের বলা হয়েছে যদি 12/√x = √x/5 হয়, তাহলে 2x এর মান কত? খুব সহজ। তাহলে আমরা এখান থেকে 12/√x = আমরা বলছি হচ্ছে √x/5। তাহলে আমরা যদি হচ্ছে এখান থেকে কোনাকুনি গুণ করি, √x এর সাথে √x যখন আমরা গুণ করব, আমরা পাবো হচ্ছে x। আর 12-র সাথে যদি 5 গুণ করি, আমরা পাবো হচ্ছে 60। আমাদের বের করতে বলেছে 2x এর মান, তাহলে আমাদের বলতে পারি 2 × হচ্ছে 60। তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়াচ্ছে? 120। তাহলে আমাদের অ্যান্সার কোনটা দাঁড়াচ্ছে? অপশান এ। আচ্ছা, অনেকে হয়তো বুঝতে পারছো না যে √x এর সাথে √x গুণ করলে কী করে x হয়। তাদের জন্য আমি একবার ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, √x আছে আর √x আছে। যখন আমরা রুটের সাথে রুট গুণ করি, তাহলে রুটটা আমাদের থেকে যায় আর ভেতরে জাস্ট গুণ হয়। এক্সের সাথে এক্স গুণ করলে আমরা বলতে পারি x²। আর এটা তো আমরা প্রত্যেকেই জানি যে x² যদি রুট করি, তাহলে ক্লিয়ারলি আমরা পাবো হচ্ছে x। বুঝতে পারলাম? নেক্সট কোশ্চেনটা দেখি। 4 নম্বর কোশ্চেন আমাদের কি বলেছে? কমলালেবুর দাম 20% কমে গেলে একজন ব্যক্তি 120 টাকায় 20টি বেশি কমলালেবু কিনতে পারেন। তাহলে প্রতিটি হচ্ছে কমলালেবুর প্রকৃত দাম কত? এই অঙ্কগুলো করার আমি যেটা অ্যাপ্রোচ মনে করি বা আমি যেভাবে করি, সেটা একবার দেখো। এখানে আমাদের একটা টাকা উল্লেখ করা, যেটা হচ্ছে 120 টাকা, আর আমাদের দামটা হচ্ছে 20% কমে গেছে। তো আমি কী করি মেনলি, ফার্স্ট অফ অল হচ্ছে যে টার্মটা আমাদের উল্লেখ করা থাকে তারই আমরা 20% ফার্স্ট অফ অল বের করে নিই। তাহলে 120 20% বললে আমরা কত বলতে পারি? 120 যদি 20% আমরা বের করি, আমরা বলতে পারি 24 টাকা। আমি বলবো এই 20টা কমলালেবুর দামই হচ্ছে 24 টাকা। 20টা কমলালেবুর দাম 24 টাকা। তাহলে এই হিসাব মতো একটা কমলালেবুর দাম কত দাঁড়াচ্ছে? আমরা বলতে পারি 24/20। যদি একটু কাটাকাটি করি, তাহলে আমরা বলতে পারি হচ্ছে 1 টাকা 20 পয়সা আমাদের এখন কমলালেবুর দাম। এই যে 1 টাকা 20 যেটা বেরোলো, এটা আমাদের প্রকৃত মূল্য, এটা আমাদের হচ্ছে বর্তমান মূল্য, অর্থাৎ নতুন যে মূল্যটা। 20% দাম কমে যাওয়ার পরে যে দামটা আমাদের হয়েছে, সেটা হচ্ছে এটা। অর্থাৎ এক একটা কমলালেবুর এখন যে দামটা আছে, সেটা হচ্ছে 1 টাকা 20 পয়সা। আমাদের বের করতে বলেছে কি প্রকৃত দাম, অর্থাৎ আগে দামটা কত ছিল। এবার এটাকে জন্য আমরা কী করব? আমরা এরকমভাবে চিন্তা করতে পারি যে আমাদের 20% দাম কমেছে। অর্থাৎ যদি কোনো জিনিসের দাম আগে 100 টাকা থেকে থাকে, 20% দাম কমে গেলে সেই জিনিসটার দাম কত হবে? অবশ্যই 80 টাকা হবে। আগে জিনিসটার দাম ছিল 100 টাকা, 20% দাম কমেছে, তাই আমাদের জিনিসটার এখন দাম হয়েছে 80 টাকা। তাহলে আমরা বলতে পারি যেটা এখানে হচ্ছে 120, মানে 1 টাকা 20 পয়সা, সেটাই আমাদের হচ্ছে 80। আমরা বের করব কি আগের দামটা, আগে কত ছিল? 100।
করো কাটাকাটি, 20 দিয়ে কাটলে এটা 5, তো 20 দিয়ে কাটলে এটা আমাদের 4, আর 4 দিয়ে 120কে ডিভাইড করলে আমরা বেসিক্যালি যেটা পাবো সেটা হচ্ছে 30 পয়সা, মানে বেসিক্যালি হচ্ছে 0.30। তাহলে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে এখন আগে যে আমাদের কমলালেবুর দাম ছিল সেটা হচ্ছে 1 টাকা 50 পয়সা। আশা করি বুঝতে পারলাম। আর যদিও তবুও যদি আমাদের সমস্যা হয় তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি সেটা নেক্সট ভিডিওতে আবার ক্ল্যারিফাই করে দেওয়ার চেষ্টা করব। আর প্রত্যেকের কাছে একটাই অনুরোধ থাকবে যে যতটাই বুঝতে পারছো একটু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। যদি আমার কোনো ভিডিও যদি ভুলও তাদের মনে হয় বা যদি আমি কিছু ইমপ্রুভ করতে চাই সেটাও তোমরা আমাকে সাজেস্ট করতে পারো। তো তোমরা কমেন্ট করলে মেনলি আমি একটা বেশি এনকারেজ পাবো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা, এখানে জাস্ট আমি একটা মিলে এরর হয়েছে, এখানে মিলে আমি 5 নম্বর কোশ্চেনটার জায়গায় 6 নম্বর কোশ্চেনটা নিয়ে নিয়েছি। তো 5 নম্বর কোশ্চেনটা আমি সবার শেষে গিয়ে একবার দেখে দেবো। টোটাল আমি 20টা কোশ্চেন নিয়েছি, তো 4-এর পরে 6 এসে লাস্টে গিয়ে আমি 5 নম্বর কোশ্চেনটা তোমাদের করিয়ে দেবো। চলো 6 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো। এক বিশেষ প্রকার সারে 2 প্রকার হচ্ছে রাসায়নিক পদার্থ হচ্ছে আর ও টি, অনুপাত হচ্ছে 2:5। এই প্রকার 21 কেজি সারে যদি হচ্ছে আরও 3 কেজি হচ্ছে আর যোগ করা হয়, তাহলে নতুন সারে আর আর টির অনুপাতটা কত হবে? খুব সহজ কোশ্চেন। তাহলে প্রথমত আমাদের হচ্ছে সারের যে পরিমাণটা আছে সেটা হচ্ছে 21 কেজি। এটার মধ্যে আমাদের আর আর টি যে সার দুটো আছে তাদের অনুপাত কী আছে? আমাদের 2:5। তো এখান থেকে আমরা যারা অনুপাতের অঙ্ক জানি তারা আমরা কি করি, যে 2 আর 5 যোগ করলে কত হচ্ছে 7। তাহলে আমরা বলবো এই 7-এর মানই আমাদের হচ্ছে 21। তাহলে এই হিসাব মতো আমরা 1-এর মান বলতে পারি 3, আর 2-এর মান তাহলে আমরা কত বলতে পারি 6, আর 5-এর মান তাহলে আমরা বলতে পারি হচ্ছে 15। পারি বলতে? তাহলে আর-এর মান আমরা পাচ্ছি 6 আর টি-এর মান আমরা পাচ্ছি 15। আর আমাদের আরও কত যোগ করতে বলেছে? 3 যোগ করতে বলেছে। তাহলে 6-এর সাথে আরও 3 যোগ করে দাও, তাহলে তোমার দ্বারা সেটা 9, তো এটা আমাদের হচ্ছে 15। 9 আর 15 যদি আমরা অনুপাত করি কত পাবো? 3:5। তাহলে আমাদের অ্যান্সার কত? সি নাম্বার আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন বলেছে 4 ও 64 হচ্ছে গুণোত্তরীয় মধ্যমা কত? ব্যাপারটা হচ্ছে গুণোত্তরীয় মধ্যমা বেসলে আমরা এরকমই বলতে পারি যে আমাদের হচ্ছে মধ্যমা বের করতে বলেছে। মনে করে হচ্ছে আমাদের হচ্ছে যদি আমরা বলি a/b সমান সমান হচ্ছে b/c, তাহলে এখানে আমাদের মধ্যমাটা কি? b হচ্ছে আমাদের মধ্যমা, সেম কনসেপ্টে এখানে আমরা অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমাদের এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে 4, বির জায়গায় আমরা b লিখলাম, আবার ঠিক b এর জায়গায় b, আর সিটা আমাদের দেওয়া আছে 64। তাহলে আমরা b² সমান সমান কত বলতে পারি? 4 গুণন 64। তাহলে আমরা যদি বি এর মান বের করতে চাই তাহলে আমরা কী বলবো? √4 গুণন 64। তাহলে 4-এর রুট করলে 2 আর 64-এর রুট করলে 8। তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়াচ্ছে? 16। তাহলে আমাদের অ্যান্সার 16। এই নাম্বার আমাদের অপশান এ আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন বলেছে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 36, তাদের হচ্ছে গসাগু ও লসাগু যথাক্রমে 3 এবং 105। তাহলে সংখ্যা দুটির হচ্ছে অনন্যকের যোগফল কত? তাহলে পরিষ্কার কথা, দুটো সংখ্যার যোগফল, একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই, এই যোগফলটা আমাদের বলে দেওয়া 36। আমাদের বলেছে হচ্ছে তাদের গসাগু এবং লসাগু। গসাগু কত? 3, লসাগু কত? 105। তাহলে আমরা জানি দুটি সংখ্যার গুণফল মানে হচ্ছে লসাগু ইন্টু গসাগু। তাহলে গসাগুটা আমাদের বলে দেওয়া 3 আর লসাগুটা হচ্ছে 105। তার মানে সংখ্যা দুটোর যোগফলই আমরা বলতে পারি 3 গুণন 105। আমাদের বের করতে কি বলেছে? সংখ্যা দুটোর অনন্যকের যোগফল, অর্থাৎ 1/x আর 1/y, এই মানটা বের করতে হবে। কারণ এক্সের অনন্যক হচ্ছে 1/x আর ওয়াইয়ের অনন্যক হচ্ছে 1/y। তাহলে যদি এদেরকে আমরা যদি যোগ করি আমরা লসাগু পাবো হচ্ছে xy, আর এখান থেকে আমরা পাবো হচ্ছে y প্লাস এক্স, এই পাবো আমরা। তাহলে y প্লাস এক্স আর x প্লাস ওয়াই তো একই, যেটা আমরা বলতে পারি হচ্ছে 36। আর এক্স ওয়াইয়ের মানটার জায়গায় আমরা কত লিখবো? 3 গুণন 105। এবার তুমি জাস্ট কাটাকাটি করে নাও। 3 দিয়ে যদি আমরা 36 কাটি পাবো হচ্ছে 12, 3 দিয়ে যদি আমরা 12কে কাটি 4, আর 3 দিয়ে যদি 105কে কাটি আমরা পাবো 35। তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়াচ্ছে? 4/35। আমাদের অ্যান্সার কত হচ্ছে? সি নাম্বার আমাদের অ্যান্সার। ক্লিয়ার? যদি আমি আবারও বলছি কারো কোথাও বুঝতে সমস্যা হয় তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি আবার মিলিয়েছে নেক্সট ভিডিওতে যে কোশ্চেনগুলো যার প্রবলেম থাকবে সেটা নিয়ে আবার ডিসকাশন করে দেবো। নেক্সট কোশ্চেনটা দেখবো আমরা। 9 নম্বর কোশ্চেন দেখো, খুব সহজ কোশ্চেন বলেছে বার্ষিক সুদের হার কত হলে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 25 বছরের 3 গুণ হবে। অর্থাৎ ব্যাপারটা এরকম বলেছে, যদি তুমি আজকে ব্যাংকে 100 টাকা জমা করো, 25 বছর পর ব্যাংক তোমাকে 300 টাকা দেবে, কারণ তোমার টাকাটা সুদে আসলে 3 গুণ হবে। 100 টাকা যদি আমি ব্যাংকে রাখি, 25 বছর পর ব্যাংক আমাকে দেবে 300 টাকা। তাহলে ব্যাংক যদি আমাকে 300 টাকা দেয়, তাহলে ব্যাংক আমাকে সুদ দিচ্ছে কত টাকা? আমরা বলতে পারি 200 টাকা সুদ দিচ্ছে। সেটা কত বছরে? 25 বছরে। তাহলে আমরা যদি 25 বছরে 200 টাকা পাই, ব্যাংক আমাকে প্রত্যেক বছর কত টাকা করে দিচ্ছে? 25 দিয়ে 200কে ভাগ করে দাও। আমরা বলতে পারি ব্যাংক প্রত্যেক বছর আমাকে 100 টাকায় দিচ্ছে 8 টাকা করে। তাহলে আমাদের সুদের হার কত? 8%।
ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন, ত্রুটিপূর্ণ ওজনের সাহায্যে এক শস্য বিক্রেতা শস্য কেনা এবং বেচা উভয় সময়ই হচ্ছে 10% করে লোকেদের ঠকান, তাহলে তার হচ্ছে মোট লাভের শতাংশ কত? এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে যখন বলা হয় যে কোনো একজন তোমার হচ্ছে ব্যবসায়ী তোমার হচ্ছে কেনা এবং বেচা দুই ক্ষেত্রেই সে প্রফিট করছে আর সেম প্রফিট পার্সেন্টটা যদি সেম হয়, তখন আমরা ডাইরেক্ট একটা ফর্মুলা ইউজ করতে পারি, যেটা আমরা বলি হচ্ছে 2x প্লাস হচ্ছে x² বাই হচ্ছে 100। এটা দিয়ে আমাদের ডাইরেক্ট অ্যান্সার চলে আসে। দেখো একবার, 2 গুণন হচ্ছে 10 প্লাস হচ্ছে 10-এর উপরে স্কোয়ার বাই হচ্ছে আমাদের 100, তাহলে 2 আর 10 যোগ গুণ করলে আমরা পাচ্ছি 20, আর 10-এর স্কোয়ার করলে 100, নিচে হচ্ছে 100, তাহলে আমরা কাটলে পাচ্ছি 1, তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়াচ্ছে? 21%। তাহলে তার ওভারঅল যদি আমরা প্রফিট বলি সেটা হচ্ছে 21%। এবার যদি তুমি বলো একটু যদি বেসিক বুঝে যদি করো, তাহলে ব্যাপারটা এরকম, মনে করো সে 110 টাকার জিনিস কিনেছে, যেটা এক্স্যাক্টলি হচ্ছে কিনে নিয়েছে সে হচ্ছে 100 টাকাতে, বুঝতে পারছি? সেই জিনিসটা কিনেছে 110 টাকার, যেটা সে কিনেছে হচ্ছে 100 টাকায়, তাহলে এখানে সে তার 10% প্রফিট হলো। আর যখন সে বিক্রি করছে, সে 100 টাকার জিনিস বিক্রি করছে হচ্ছে 110 টাকাতে, তাহলে এখানে সে প্রফিট করছে। তাহলে ব্যাপারটা এরকম, ধরো 100 টাকার জিনিস যদি সে 110 টাকায় বিক্রি করে, তাহলে 1 টাকার জিনিস সে কত টাকায় বিক্রি করবে? 110 বাই হচ্ছে 100, তাহলে সে জিনিসটা কিনেছে কত টাকার? 110 টাকার, তাহলে 110 টাকার জিনিস বিক্রি করে সে কত টাকা ইনকাম করবে? 110 গুণন হচ্ছে 110, নিচে আমাদের 100, 0 0 কাটো, তাহলে আমরা বলতে পারি 121 টাকা। তার মানে আমরা বলতে পারি যে জিনিসটা সে 100 টাকা দিয়ে কিনেছিল, সেটা সে ফাইনালি বিক্রি করলো হচ্ছে 121 টাকাতে, তাহলে তার প্রফিট হলো কত পার্সেন্ট? আমরা পরিষ্কার বলতে পারি তার 21% প্রফিট হলো। তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়াচ্ছে? অপশান এ। আশা করি বোঝা গেল। নেক্সট কোশ্চেন, 11 নম্বর আমাদের বলেছে যদি হচ্ছে রুট 1 প্লাস 27/169 ইকুয়ালস টু 1 প্লাস এক্স বাই 13 হয়, তাহলে এক্সের মান কত? খুব সহজ, জাস্ট হচ্ছে আমাদের এইটুকু আগে করে নাও। তাহলে হচ্ছে রুট ওভার, এখান থেকে যদি আমরা লসাও করি আমরা পাবো হচ্ছে 169, এখানে আমরা পাবো হচ্ছে 169 প্লাস হচ্ছে 27, এটুকু তো আশা করি প্রত্যেকেই বুঝতে পারছি। এটা আমাদের এখানে দেওয়া আছে আবার 1 প্লাস হচ্ছে এক্স বাই 13, যদি আমরা মিলিয়ে যোগ করে আমরা পাবো, তাহলে এখানে যদি আমরা পাবো হচ্ছে 196 আর নিচে আমরা পাচ্ছি হচ্ছে 169, এদিকে আমাদের 1 প্লাস হচ্ছে এক্স বাই 13। আচ্ছা, 169 কার হচ্ছে বর্গ, মানে কার হচ্ছে স্কোয়ার করলে আমরা 169 পাই? 14, আর 169 হচ্ছে আমাদের 13, তাহলে পরিষ্কার আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের 14/13। এখানে আমাদের আছে হচ্ছে 1 প্লাস এক্স বাই 13, এখান থেকে আমরা কিছু না করেও কিন্তু এক্সের মান এখন বুঝতেই পারছি। এই এক যদি আমাদের এই পাশে চলে আসে, এই এক যদি আমাদের এই পাশে চলে আসে, কি হয়? মাইনাস হয়ে যাবে। 14/13 থেকে যখন আমরা 1 মাইনাস করবো, আমরা কিন্তু পাবো এখানে 1/13, আর এখানে আমরা পাচ্ছি সেই আবার হচ্ছে x/13, তাহলে ক্লিয়ারলি আমাদের এক্সের মান কত? এক্সের মান আমাদের 1। এবার তুমি একটা জিনিস দেখো, যদি আমরা এখান থেকে অপশান দেখতাম, অপশান দেখলেও কিন্তু আমাদের অ্যান্সার করতে পারতাম। এটা আমরা পেয়ে যাচ্ছি 14/13, তো পরিষ্কার আমাদের হচ্ছে এক্সের জায়গায় একমাত্র 1 রাখলেই না এটা 14/13 হবে, আদারওয়াইজ কি পসিবল? তাহলে ক্লিয়ারলি আমরা যদি এত কিছু নাও করি, তাও কিন্তু আমরা এখানে অপশান দেখেই বুঝতে পারি আমাদের অ্যান্সার কিন্তু এখানে এক্সের ভ্যালু 1ই হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 12 নম্বর এই ধরনের অঙ্কগুলো প্রচুর থাকে আমাদের এক্সামে, যেরকম হচ্ছে শুধুমাত্র একটা সারিতে এরকমভাবে লম্বাভাবে একটা সিরিজ দেওয়া থাকে। তো এই অঙ্কগুলো খুব সহজ অ্যাপ্রোচ। ফার্স্ট অফ অল জাস্ট হচ্ছে আমাদের ফার্স্ট টার্মটা সেকেন্ড টার্মটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। ফার্স্ট টার্মটা যদি দেখি আমাদের আছে হচ্ছে 2 মাইনাস হচ্ছে 1/3, এটা যদি আমরা ক্যালকুলেট করতে পারি তাহলে এটা আমরা পাবো হচ্ছে 5/3। আর যদি আমরা সেকেন্ড টার্মটা ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো এখান থেকে 5 × 10 - 3 অর্থাৎ 7/5। ঠিক আছে, এবার জাস্ট তোমাকে এটুকু দেখতে হবে, দেখো ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্মের সঙ্গে যখন মাল্টিপ্লাই হচ্ছে, ফার্স্ট টার্মটার উপরের পদটা আর সেকেন্ড টার্মটার হচ্ছে নিচের পদটা কিন্তু কেটে যাচ্ছে, তাহলে ক্লিয়ারলি আমাদের এই ফার্স্ট টার্মের নিচের পদটা কি কারোর সাথে কাটবে না, এই টার্মটা তো থেকেই যাবে। তাহলে এটার যদি প্রথম টার্মটা যদি নিচেরটা থেকে যায়, ক্লিয়ারলি আমাদের শেষ টার্মটা কিন্তু তাহলে উপরেরটা থেকে যাবে। দেখো এখানে আমরা কত পাবো, তাহলে এখান থেকে যদি আমি কন্টিনিউ করি, তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 999, 2 দিয়ে 999কে আমরা গুণ করলে পাবো হচ্ছে 1998, আর 997 মাইনাস করলে আমরা পাবো হচ্ছে 1001। একবার একটু তোমরা খাতা কলমেও করে দেখতে পারো, যে যেটা আমি লিখেছি এটাই তোমরা পাবে। তাহলে একটা জিনিস দেখো, ভেবে দেখো, এই যে আমাদের যে 999 যেটা আছে, এটা কার সাথে কাটবে? এর আগের সংখ্যাটা দিয়ে কাটে যাবে, এখানেও 999 আমরা পাবো, এখানে কিছু একটা যেটা আগেরটার সাথে কাটবে, কিন্তু এটা কি আর কাটবে? এটা কাটার জন্য তার পরে পদটা দরকার, কিন্তু এটা তো আমাদের নেই। তার মানে আমাদের শেষ পদটার হচ্ছে উপরেরটা থেকে যাবে, আর সামনের পদটার আমাদের থেকে যাচ্ছে নিচেরটা, তাহলে ক্লিয়ারলি আমাদের হচ্ছে থেকে যাচ্ছে 1001, আর শেষ প্রথমটার ক্ষেত্রে হচ্ছে নিচের হচ্ছে 3, তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়াবে? 1001, 1001, আর এদিকে আমাদের নিচে হচ্ছে 3, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1001, 3।
বাই 3, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি নাম্বার। আশা করি বুঝতে পারলাম। এবার এই ধরনের কোশ্চেন যদি আমাদের সমস্যা থাকে, তোমরা আমাকে মেনলি কমেন্ট সেকশনে কমেন্ট করো, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এই মেনলি ভিডিওতেই। তোমরা আমরা চাইলে এই ধরনের অঙ্কগুলো মেনলি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি সেইগুলোর উপরে বেস করি আবার ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনটা বলেছে একটি বর্গক্ষেত্র 8 সেন্টিমিটার ব্যাসার্ধে এক বৃত্তের মধ্যে রয়েছে, তাহলে বর্গক্ষেত্রটা ক্ষেত্রফল কত? তাহলে একটা বর্গক্ষেত্র রয়েছে একটা বৃত্তের মধ্যে, একটি বর্গক্ষেত্র 8 সেমি ব্যাসার্ধের এক বৃত্তের মধ্যে রয়েছে। তাহলে ফার্স্ট অফ অল তোমার একটা বৃত্ত আমি নিয়ে নিলাম, এই বৃত্তের ভেতরে মিললে আমাদের একটা বর্গক্ষেত্র আছে, এই বৃত্তের ভেতর আমাদের একটা বর্গক্ষেত্র রয়েছে। এবার বলেছে বৃত্তের যে ব্যাসার্ধটা সেটা হচ্ছে 8। যদি বৃত্তের ব্যাসার্ধটা 8 বলি, তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাসটা আমরা কত বলতে পারি? তাহলে আমরা বৃত্তের ব্যাসটা বলতে পারি 16। এবার একটা জিনিস তুমি ভেবে দেখো, যেটা হচ্ছে বৃত্তের ব্যাস সেটাই কিন্তু আবার বর্গক্ষেত্রের কর্ণ হয়ে যাচ্ছে। এইটা যদি আমাদের বৃত্তের ব্যাস হয়, তাহলে এটা কিন্তু আবার বর্গক্ষেত্রের কর্ণ দাঁড়াচ্ছে। তো বর্গক্ষেত্রের কর্ণ কত দাঁড়াচ্ছে? 16। এবার একটা ডাইরেক্ট ফর্মুলা আমরা বলতে পারি, যদি বর্গক্ষেত্রে যদি আমাদের ক্ষেত্রফল বের করতে হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমাদের বের করতে হয়, তাহলে ডাইরেক্ট আমরা ফর্মুলা বলতে পারি কর্ণর উপরে স্কোয়ার বাই হচ্ছে 2। এটা একটু মনে রেখো, খুব সুবিধা হয় আমাদের ক্যালকুলেট করতে। তাহলে কর্ণটা আমাদের কত দেওয়া? 16। তাহলে 16-র উপরে হচ্ছে আমাদের স্কোয়ার বাই হচ্ছে 2 হবে। 16 স্কোয়ার করলে আমরা পাবো হচ্ছে 256, 256 বাই 2, যেটা আমরা বলতে পারি কত? 128। আমাদের অ্যান্সার অপশান বি। এবার যদি তুমি বলো যে স্যার আমি যদি ডাইরেক্ট ফর্মুলা না জানি, তাহলে আমি কী করব? দেখো, আমাদের পরিষ্কার কথা, আমরা যদি বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য যদি আমরা এক্স ধরে নিই, তাহলে কর্ণ সবসময় আমাদের হয় হচ্ছে x√2, আর যেটা x√2 সেটাই এখানে বলে দেওয়া কত? 16। তাহলে আমরা বলবো x√2 মানেই 16। তাহলে আমরা এক্সের মান কত বলবো? 16কে আমরা ভাগ করবো হচ্ছে √2 দিয়ে। যখন 16কে আমরা √2 দিয়ে ভাগ করবো, কত পাবো? তুমি ধরে নাও 16কে তুমি 2 দিয়ে ভাগ করছো, 16কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 8। আর যেহেতু আমরা 2 দিয়ে ভাগ না করে √2 দিয়ে ভাগ করেছি, তাহলে একটা রুটটা এটার সাথে পড়ে থাকবে। তাহলে আমরা এক্সের ভ্যালু বলতে পারি হচ্ছে 8√2। আমাদের বের করতে কী হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নিয়ে আমরা জানি বাহুর উপরে স্কোয়ার। তাহলে 8√2 তার উপরে আমাদের হয়ে যাবে কিন্তু আবার হোল স্কোয়ার। 8-এর স্কোয়ার করলে আমরা পাবো 64, আর √2 যখন আমরা স্কোয়ার করবো আমরা পাবো 2। তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়াচ্ছে? 128। তাহলে অপশান বি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন বলেছে 1800 টাকা পুরস্কার মূল্য ভাগ করে দেওয়া হলো 3 ছাত্র হচ্ছে এ, বি এবং হচ্ছে সি এর মধ্যে, যাতে এ এর অংশের 4 গুণের সমান হয় বি এর অংশের 6 গুণের, যা আবার সি এর হচ্ছে অংশের 3 গুণের। তাহলে এ কত পুরস্কার পেয়েছিল? তাহলে দেখো, 1800 টাকা ভাগ করা হচ্ছে এবিসির মধ্যে। কীভাবে? এ যে টাকাটা পাচ্ছে এর অংশের 4 গুণের সমান, অর্থাৎ যদি আমি একে ধরে নিই, এ টাকা পাচ্ছে, এর হচ্ছে 4 গুণ, বি এর অংশের 6 গুণ অর্থাৎ 6b, আর সি এর অংশের 3 গুণ তার মানে হচ্ছে 3c। এটা কি আমাদের হচ্ছে সমান? তাহলে 4a = 6b = 3c। এখান থেকে যদি আমরা সরাসরি এ বি সির অনুপাত একদম যদি সরাসরি ডাইরেক্ট বের করতে চাই, আমরা কি করি? আমরা ফার্স্ট অফ অল হচ্ছে 4, 6 আর 3-এর লসাগু দেখে নেব। 4, 6, 3-এর লসাগু কত? 12। 12কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি আমরা পাবো 3, যদি 6 দিয়ে আমরা 12কে ভাগ করি আমরা পাবো 2, আর যদি 3 দিয়ে 12কে ভাগ করি আমরা পাবো হচ্ছে 4। তাহলে আমাদের অনুপাত হয়ে গেল 3:2:4। এই আমাদের হয়ে গেল এবিসির হচ্ছে তাদের টাকার অনুপাতটা। এবার আমাদের বের করতে বলেছে তাহলে এ কত পুরস্কার পেয়েছিল। এবার সহজ, আমরা বলতে পারি এ তার মানে 3 টাকা পেয়েছিল, বি 2 টাকা পেয়েছিল, আর সি 4 টাকা পেয়েছিল। 3 আর 2 যোগ করলে 5, আর 4 যোগ করলে হচ্ছে 9। তাহলে আমরা বলতে পারি 9-এর মান আমাদের হচ্ছে 1800। তাহলে আমরা 1-এর মান কত বলতে পারি? আমরা বলতে পারি 1-এর মান হচ্ছে 200 টাকা। আমাদের বের করতে হবে কার টাকাটা? আমাদের বের করতে হবে এর টাকাটা। এ তাহলে যেটা হচ্ছে 3, তাহলে 3-এর মান আমরা কত বলবো? 3-এর মান আমরা বলবো হচ্ছে 600। তাহলে আমাদের অ্যান্সার কত? আমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন। 15 নম্বর কোশ্চেনটা একটু টাফ হতে পারে। 15 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, এখানে আমাদের আছে হচ্ছে √9, এখানে আমাদের হচ্ছে 3, তারপরে আমাদের হচ্ছে √3, আর তারপরে আমাদের হচ্ছে √16, এখানে আমাদের হচ্ছে 4, আর এখানে আমাদের হচ্ছে √80, তারপরে এখানে আমাদের হচ্ছে 6। এখানে আমাদের বলেছে সংখ্যাগুলির মধ্যে বৃহত্তম সংখ্যাটা কত। এগুলোর ক্ষেত্রে আমরা কীভাবে করি দেখো, ফার্স্ট অফ অল যদি আমাদের রুটটার এই জায়গাটার মধ্যে যদি সংখ্যাটা থাকে, আমরা যখন রুটটাকে ওপেন করবো আমরা এটাকে লিখবো হচ্ছে 9-এর পাওয়ার 1/3। যদি কোনো সংখ্যার উপরে রুট থাকে তাহলে সেটা আমরা জানি হচ্ছে শুধু সংখ্যাটার উপরে পাওয়ার আমাদের হয়ে যায় হাফ। যখন 16-এর আমরা রুটটা ওপেন করব তখন আমরা এটা লিখবো 16-এর পাওয়ার 1/4।
আর যখন আমরা 80-র রুটটা ওপেন করব তখন আমরা লিখব 80-র পাওয়ার হচ্ছে 1/6। এবার আমরা কি করব, জাস্ট হচ্ছে 3, 2, 4 আর 6 এদের লসাগু দেখে নেব। তাহলে 3, 2, 4, 6 যদি আমরা লসাগুটা বের করি, 3, 2, 4 আর 6 যদি লসাগু বের করি আমরা পাবো হচ্ছে 12। এবার কি করব, এই পুরোটার উপরে আমরা পাওয়ার করে দেবো হচ্ছে 12। সেমভাবে এটার উপরে আমরা পাওয়ার করে দেবো 12, এটার উপরেও আমরা পাওয়ার করে দেবো 12, আর এটার উপরেও পাওয়ার করে দেবো আমরা 12। যখন আমরা এটার উপরে পাওয়ারটা করব, এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা কিন্তু আবার গুণ হয়ে যাবে, অর্থাৎ কেটে যাবে। তো 3 দিয়ে 12কে যখন আমরা ভাগ করে দেবো, মানে কেটে গেলে আমাদের পাবো হচ্ছে 4। সেমভাবে 2 দিয়ে 12কে ভাগ করলে আমরা পাবো 3-এর পাওয়ার 6, 4 দিয়ে 12কে ভাগ করলে আমরা পাবো 16-র পাওয়ার হচ্ছে 3, আর 6 দিয়ে যদি 12কে ভাগ করি আমরা পাবো হচ্ছে 80-র উপরে পাওয়ার হচ্ছে 2। এবার 9-এর পাওয়ার 4, তার মানে কত, 9-এর পাওয়ার 4 মানে 9কে আমরা কয়বার গুণ করব, 4 বার গুণ করব। তো 9কে যদি আমরা 3 বার গুণ করি আমরা পাই হচ্ছে 729, আরও 9 দিয়ে তোমার গুণ করা হচ্ছে। 3-এর পাওয়ার যদি আমরা 6 করি, আমরা যদি 3কে যদি 6 বার গুণ করি আমরা পাবো এখানে 729। তোমরা চলে একবার দেখে নিতে পারো। 16-র পাওয়ার যখন আমরা 3 করব, তার মানে 16 গুণন 16 গুণন 16, 16 গুণন 16 গুণন হচ্ছে 16, 16 আর 16 যদি আমরা গুণ করি আমরা পাবো 256, আর 256কে আবার 16 দিয়ে গুণ করা হচ্ছে, আর 80-র উপরে স্কোয়ার করলে আমরা পাচ্ছি 6420। এবার তোমাকে দেখতে হবে কোনটালে বড়। পরিষ্কার কথা দেখো, এটা তো সবথেকে ছোটো, তারপরে এটাও তোমার হচ্ছে বড় হচ্ছে না, বড় তার মানে এদের দুজনের মধ্যে কেউ একজন হবে। এবার তোমাকে জাস্ট একটু দেখতে হবে, দেখো এখানে 729কে 9 দিয়ে গুণ করা হচ্ছে, যদি আমরা গুণ করি কত পাবো, 9 নং হচ্ছে 81-র 1, হাতে হচ্ছে 8, 9 × 18, 8 26-এর 6, হাতের হচ্ছে 2, আর 7 নং হচ্ছে 63, আর 2 যোগ করলে আমরা পাবো হচ্ছে 65। এই পাচ্ছি আমরা। 9 নং 81-র 1, হাতে হচ্ছে 8, 9 × 18, 8 26-এর 6, হাতের হলো 2, আর 7 নং হচ্ছে 63, আর 2 যোগ করলে 65। আর এটা যদি তুমি আমরা গুণ করি, তাহলে এটা গুণ করলে আমরা কত পাবো, এখানে আমরা পাচ্ছি হচ্ছে 256, আর 16 দিয়ে যেহেতু আমরা গুণ করছি তাহলে আমরা চাইলে হচ্ছে আগে 10 তুমি ধরে নিতে পারো, যেটা হচ্ছে 2560। আর যদি এটাকে আমরা আবার 6 দিয়ে গুণ করি, মানে 256কে যদি 6 দিয়ে গুণ করি তাহলে কত পাচ্ছি, 6 6 36-এর 6, হাতে হচ্ছে 3, 25কে 6 দিয়ে গুণ করলে 150, তাহলে হচ্ছে 153। তাহলে ক্লিয়ারলি আমরা পাচ্ছি এখানে 3, এখানে 6, এটা 9, 10-এর 0 হাতে 1, আর এদিকে আমাদের 4, অর্থাৎ 4096। এবার তাহলে তুমি দেখতে পারো যে কোনটা তোমার বড় হচ্ছে, তাহলে ক্লিয়ারলি আমাদের অ্যান্সার কিন্তু এটা বড় হচ্ছে। আর আমাদের অ্যান্সার এটা যদি বড় হচ্ছে তাহলে কোনটা আমাদের বড় অ্যান্সার হবে, তাহলে এটা হচ্ছে এটা। এবার ব্যাপারটা দেখো, এখানে কিন্তু আমাদের এই অ্যাপ্রোচটা ছাড়া এটার ক্ষেত্রে কিন্তু আর কোনোভাবে আমাদের বোঝা সম্ভব না, কারণ এখানে যে মেনলি আমাদের রুটগুলো দিয়েছে, পাওয়ারগুলো দিয়েছে, সেই পাওয়ারগুলো কিন্তু সব আমাদের দিয়েছিল হচ্ছে ভগ্নাংশ আকারে। তাহলে মেনলি আমাদের পাওয়ারগুলোকে প্রথমে হচ্ছে সরল রূপে তোমাকে নিয়ে এসে তারপরে কিন্তু আমাদের ভ্যালুটা দেখেই আমাদের বুঝতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা পসিবল হচ্ছে না। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখব। ষোলো নম্বর কোশ্চেন বলেছে, পি এর কাছে কিউয়ের হচ্ছে দ্বিগুণ পরিমাণ অর্থ রয়েছে, কিউয়ের কাছে কিউয়ের কাছে 50% বেশি অর্থ রয়েছে আর এর চেয়ে। যদি তাদের তিনজনের হচ্ছে কাছে থাকা মোট অর্থের গড় যদি 110 টাকা হয়, তাহলে পি এর কাছে যত পরিমাণ অর্থ রয়েছে, অর্থাৎ পি এর কাছে কত টাকা রয়েছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল দেখো কী বলেছে, কিউয়ের কাছে বেশি অর্থ রয়েছে আর এর চেয়ে, 50% বেশি অর্থ রয়েছে আর এর চেয়ে, অর্থাৎ আর এর কাছে যদি আমাদের 100 টাকা থাকে তাহলে আমরা বলতে পারি কিউয়ের কাছে কত টাকা আছে, কিউয়ের কাছে আমরা বলতে পারি তাহলে 150 টাকা আছে। কী করে? কারণ 50% বেশি। আবার পি এর কাছে কিউয়ের দ্বিগুণ পরিমাণ অর্থ রয়েছে, অর্থাৎ পি এর কাছে তাহলে কত থাকবে, 150-র তুমি দ্বিগুণ করে দাও, মানে 150-এর দ্বিগুণ করে দিলে আমরা বলতে পারি পি এর কাছে তার মানে 300 টাকা আছে। তাহলে এদের অনুপাত গিয়ে কত দাঁড়াবে, 0 0 কেটে দিই সব আমরা, তাহলে আমরা 30 দিয়ে কাটলে 6 দিয়ে 5 দিয়ে কাটলে আমরা বলতে পারি 6, তাহলে এটা আমাদের হচ্ছে 3, আর এই আমাদের হচ্ছে 2। তাহলে তিনজনের কাছে টাকার যে অনুপাত সেটা আমরা পেয়ে গেলাম 6:3:2। সহজ ব্যাপার। এবার দেখো তিনজনের কাছে গড়ে কত টাকা আছে, 110। তিনজনের কাছে যদি গড়ে যদি 110 টাকা, তাহলে মোট কত টাকা আছে, তাহলে আমরা বলতে পারি 330 টাকা আছে। এই 330 টাকা সমান সমান তাহলে আমরা কত বলতে পারি, এই টাকাটার সমান, মানে এই টাকাটার যোগফল কত দাঁড়াচ্ছে, 6 আর 3 যোগ করলে 9, আর 2 হচ্ছে 11। তাহলে আমরা বলতে পারি 11-র মান হচ্ছে 330। একের মান কত দাঁড়াচ্ছে আমাদের 30। আমাদের বের করতে হবে কি, পি এর কাছে যে টাকাটা রয়েছে, পি এর কাছে কত টাকা আছে, পি এর কাছে আমাদের আছে 6 টাকা। তাহলে 6-এর মান কত হয়ে যাবে, 6-এর মান আমরা বলতে পারি তাহলে 180 টাকা। তাহলে আমাদের অ্যান্সার কত, ডি নাম্বার আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন। 17 নম্বর কোশ্চেনটা আমরা দেখব। 17 নম্বর কোশ্চেনটা বলেছে, যদি x = 3 - 2√2 হয় তাহলে x + 1/x এর মান কত। যারা সামান্য হালকা আমরা বীজগণিত জানি তাদের কাছে তো এই অঙ্কটা খুব বেশি সমস্যা না, যাদের মেনলি সমস্যা হয় তাদের ক্ষেত্রে আমি মেনলি হচ্ছে করণীয় আলাদা করে আবার চ্যাপ্টার ডিসকাশন করব। বেসিক্যালি আমি হচ্ছে
মিসেলিনিয়াস কোশ্চেনও ডিসকাশন করব, ইভেন যার যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার রিলেটেড প্রবলেমও আমরা ডিসকাশন করব। তাহলে ফার্স্ট অফ অল এখানে জাস্ট আমি একটা ট্রিক বলে দিই। দেখো ব্যাপারটা এরকম, যদি আমাদের এক্স সমান সমান এখানে হচ্ছে 3 - 2√2 উল্লেখ করা আছে, তো এখানে দেখো তুমি যদি 3-এর উপরে স্কোয়ার করো তুমি পাবে হচ্ছে 9, আর যদি তুমি 2√2 তার উপরে স্কোয়ার করো তুমি পাবে কত? 2√2 তার উপরে স্কোয়ার করলে আমরা কত পাবো একবার দেখি। যদি আমরা 2√2 উপরে স্কোয়ার করি, আমরা 2-এর স্কোয়ার করলে পাবো 4, আর √2 স্কোয়ার করলে আমরা পাবো 2, তাহলে 4 দুগুণে কত হচ্ছে 8। তাহলে যদি এটার উপরে স্কোয়ার আর এটার উপরে স্কোয়ার করে এদের মধ্যে ডিফারেন্স যদি আমরা 1 পাই, তাহলে ক্লিয়ারলি আমাদের এক্সের যে অনন্যক অর্থাৎ 1/x এর কিন্তু ভ্যালুটা হয়ে যাবে এটার অপোজিট। অর্থাৎ এখানে আমাদের আছে হচ্ছে 3 - 2√2, 1/x এর মানটা তখন আমরা লিখবো হচ্ছে 3 + 2√2। ক্লিয়ার? তাহলে আমাদের বলেছে হচ্ছে x + 1/x এর মান কত? তাহলে আমাদের x এর মান হচ্ছে 3 - 2√2, আর 1/x এর মানটা আমরা বলতে পারি তাহলে 3 + 2√2। তাহলে এটার সাথে যখন আমরা এটাকে যোগ করবো, ক্লিয়ারলি 3 আর 3 যোগ করলে হচ্ছে 6, আর +2√2 আর -2√2 তো কেটেই যাবে। তাহলে আমাদের x + 1/x এর মান কত দাঁড়াচ্ছে? x + 1/x এর মান দাঁড়াচ্ছে 6। যারা বুঝতে পারোনি আমি আবার বলে দিচ্ছি, দেখো যদি আমাদের x এর মান এখানে বলা থাকতো 7 + 4√3, তাহলে আমরা 1/x এর মান কত বলতাম? তখন আমরা 1/x এর মান কিন্তু বলতাম আবার 7 - 4√3। কেন 7 - 4√3 বলতাম? দেখো ব্যাপারটা এরকম, যে 7-এর উপরে যদি আমরা স্কোয়ার করি কত পাবো? 49, আর যদি আমরা 4√3 উপরে যদি স্কোয়ার করি তাহলে কত পাবো? 4√3, তার উপরে স্কোয়ার করলে আমরা কত পাবো? সেম কনসেপ্ট, 4-এর স্কোয়ার করলে আমরা পাবো হচ্ছে 16, আর √3-এর উপরে যখন স্কোয়ার করবো আমরা পাবো 3, 3 × কত দাঁড়াচ্ছে? 48, আর 49 আর 48 মধ্যে ডিফারেন্স করলে কত হয়? 1 হয়। তাই আমরা বললাম যখনই আমরা হচ্ছে মেনলি এটার উপরে স্কোয়ার আর এটার উপরে স্কোয়ার করলে ডিফারেন্স 1 পাবো, তাহলে শুধুমাত্র আমাদের যখনই এটার অনন্য প্রয়োজন তাহলে 1/x এর আমরা মানটা বলে দেবো এটার অপোজিট, অর্থাৎ এটা যদি প্লাস হয় তখন এটা মাইনাস হবে, আর যখন মাইনাস থাকবে তখন আমাদের প্লাস হবে। আশা করি ক্লিয়ার? তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়ালো? আমাদের অ্যান্সার দাঁড়ালো হচ্ছে 6। তাহলে অপশান বি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 18 নম্বর বলেছে একটি স্কুলে হচ্ছে ছাত্রেরা কেবল হচ্ছে ইংরেজি অথবা বাংলা অথবা হচ্ছে উভয় ভাষায় কথা বলে। যদি 350 জন ছাত্র হচ্ছে ইংরেজিতে, 250 জন ছাত্র হচ্ছে বাংলাতে এবং 150 জন ছাত্র হচ্ছে ইংরেজি বাংলা উভয় ভাষাতেই কথা বলে, তাহলে ওই স্কুলে মোট ছাত্রের সংখ্যা কত? তাহলে এটা দেখো এভাবে বলতে পারি, এখানে মনে করো আমাদের হচ্ছে ইংরেজি, এটা আমাদের ইংরেজি, এটা আমাদের হচ্ছে বাংলা, আর যেটা মাঝখানে আমাদের ইংরেজি আর বাংলা দুটোতেই কথা বলে। ইংরেজি আর বাংলা উভয় ভাষাতেই যারা কথা বলে তাদের হচ্ছে সংখ্যা কতজন? এখানে হচ্ছে 150 জন। যদি আমরা বলি ইংরেজিতে কথা বলে কতজন? 350 জন। 350 জন পুরো হচ্ছে ইংরেজিতে কথা বলে, এই পুরোটা কিন্তু আমাদের হচ্ছে 350, যার মধ্যে এটা আমাদের হয়ে গেল 150। তাহলে বাকি এইটুকু আমরা কত বলতে পারি? এইটুকু আমরা বলতে পারি তাহলে 200। আশা করি বুঝতে পারছি। বাংলায় কতজন কথা বলে? বাংলায় আমাদের কথা বলে কিন্তু 250 জন। তাহলে আমাদের বাংলায় এই পুরোটা হচ্ছে 250 জন, তার মধ্যে আমাদের এইটুকু তো হয়ে গেল 150, তাহলে বাকিটুকু রইল কত? তাহলে বাকির জন্য রইল হচ্ছে 100। তাহলে আমাদের এখন বের করতে হবে তাহলে স্কুলে মোট ছাত্রের সংখ্যা কত? তাহলে শুধু ইংরেজি যদি আমরা বলি তাহলে 200, শুধু যদি বাংলা বলি সেটা হচ্ছে 100, আর যদি বাংলা ইংরেজি দুটোই যদি আমরা বলি উভয় তাহলে সেটা হচ্ছে 150। তাহলে মোট ছাত্র সংখ্যা আমরা কত বলতে পারি? 200 + 150 + 100, তাহলে যোগ করলে আমরা যোগফল কত বলতে পারি? সেটা হচ্ছে 450। তাহলে আমাদের অ্যান্সার কত? অপশান সি। আশা করি বুঝতে পারলাম। নেক্সট কোশ্চেন। 19 নাম্বার আমাদের বলেছে পিতার বয়স হচ্ছে পুত্রের বয়সের হচ্ছে 7 গুণ। 5 বছর পর হচ্ছে পিতার বয়স হচ্ছে পুত্রের বয়সের 4 গুণ হবে। তাহলে পিতার বর্তমান বয়স কত? পিতার যেটা বয়স সেটা হচ্ছে পুত্রের বয়সের হচ্ছে 7 গুণ। আমাদের বলেছে 5 বছর পর, 5 বছর পরে হচ্ছে পিতার বয়সটা পুত্রের বয়সের কত গুণ হবে? 4 গুণ হবে। অর্থাৎ পুত্রের বয়স যদি 1 হয় তো পিতার বয়স হবে 4। আমাদের পিতার বর্তমান বয়সটা বের করতে হবে। এটার ক্ষেত্রে, এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের কোনো কিছু না করেও অ্যান্সার কিন্তু আমরা বলে দিতে পারি। দেখো আমাদের পিতার বর্তমান বয়স হচ্ছে 7, তো পিতার বয়স যেটাই হোক না কেন বর্তমান, সেটা কিন্তু 7 দিয়ে ভাগ যেতেই হবে। আমরা অপশানের মধ্যে দেখি একমাত্র 35ই 7 দিয়ে ভাগ যায়, তো ক্লিয়ারলি আমাদের অ্যান্সার কিন্তু 35 হবেই। এবার তুমি যদি বলো স্যার আমি কিছুটা অঙ্ক করে বলবো, তাহলে দেখো এটার ক্ষেত্রে আমরা কী করি। এখানে ফার্স্ট অফ অল হচ্ছে 4 আর 1-এর মধ্যে ডিফারেন্স কত? 3, আমরা এটাকে গুণ করবো হচ্ছে 3 দিয়ে। আর 7 আর 1-এর মধ্যে ডিফারেন্স কত? 6, তাহলে আমরা এটাকে গুণ করবো হচ্ছে 6 দিয়ে। এবার কী দাঁড়াবে? দেখো নতুন অনুপাত, 3 দিয়ে 7কে গুণ করলে আমরা পাবো হচ্ছে 21, আর 3 দিয়ে 1কে গুণ করলে আমরা পাচ্ছি 3, আর যদি 6 দিয়ে 4কে গুণ করি আমরা পাবো হচ্ছে 24,
আর 6 দিয়ে 1কে গুণ করলে আমরা পাচ্ছি 6। তার মানে ব্যাপারটা দেখো এরকম দাঁড়াচ্ছে যে 21 থেকে 24 হয়ে গেল আর 3 থেকে 6 হলো। তাহলে বয়সটা কত করে বাড়ছে, তারা 3 ইউনিট করে বাড়ছে। 3 ইউনিট করে বাড়ছে কত জন্য, এই 5 বছরের জন্য। তাহলে 1 ইউনিটের মান কত, তাহলে আমরা বলতে পারি 5/3। আমাদের বের করতে হবে পিতার বর্তমান বয়স। পিতার বর্তমান বয়স কত এখন হিসাব মতো আমাদের 21 ইউনিট। তাহলে 21 ইউনিটের ভ্যালু কত, আমরা বলবো হচ্ছে 5/3 গুণন হচ্ছে 21। 3 দিয়ে 21 কাটলে হচ্ছে 7, তাহলে 5 7 আমরা বলতে পারি 35। তাহলে পিতার যেটা বর্তমান বয়স সেটা হচ্ছে 35 বছর। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন। 5 নাম্বার কোশ্চেনটা পেলাম আমি, হয়তো 20 নাম্বার কোশ্চেনটাও হয়তো মিস করলাম। যাই হোক, তাহলে আমি এখানে টোটাল 19টাই কোশ্চেন ডিসকাশন করলাম। নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করবো এগুলোকেও যাতে কারেকশন করে নিতে পারি। তাহলে এই 5 নাম্বার কোশ্চেনটা একবার দেখে নাও। আমাদের খুব সহজ কোশ্চেন বলেছে 3/8, 7/10 আর 5/8 ভগ্নাংশ তিনটের মধ্যে ক্ষুদ্রতম ভগ্নাংশটি নির্ণয় করো। তাহলে এটা তোমরা আশা করি প্রত্যেকেই মিললি পারবে। 3/8, এদিকে আমাদের 7/10 আর এদিকে 5/8। তো এইটার ক্ষেত্রে আমাদের দুটো অ্যাপ্রোচ হয়। এক তো মিলে আমরা কোনাকুনি গুণ করে দেখতে পারি, আর এটার ক্ষেত্রে আমি বলবো যে যেহেতু তোমার নিচে দেখো 8, 10 আর 8 পাচ্ছ, তুমি চাইলে এদেরকেই লসাগু করে নিতে পারো। অর্থাৎ 8, 10 আর 8 এদের লসাগু কত হবে, 40। তো এটাকে যদি আমি 40 করতে চাই, এটাকে আমি 5 দিয়ে গুণ করবো, তাহলে এটাকে আমি 5 দিয়ে গুণ করবো। 10কে যদি 40 করতে চাই আমি 4 দিয়ে গুণ করবো, তাহলে উপরেও 4 দিয়ে গুণ করবো। 8কে যদি আমি 40 করতে চাই, এখানে 5 দিয়ে গুণ করবো, তো এখানেও আমি 5 দিয়ে গুণ করবো। তাহলে আমাদের উপরে কত দাঁড়াচ্ছে, এটা 15, তাহলে এটা 28 আর এটা আমাদের 25। তাহলে আমাদের বলেছে ক্ষুদ্রতম কোনটা, অবশ্যই 15। তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়াচ্ছে, 3/8। তো অপশন ডি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। তো এই আমি হচ্ছে মিলি 20টা কোশ্চেন বলেছিলাম, 19টা কোশ্চেনই পেলাম। যাই হোক, নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করবো এটাকেও কারেকশন করার। তো কতটা তোমাদের হেল্প হলো তোমরা মিলি কাইন্ডলি আমাকে জানিও। আর তোমাদেরকে আমি বলবো যখন তোমরা ভিডিওগুলো দেখা শুরু করবে, প্রত্যেকে পেন এবং পেপার সঙ্গে নিয়ে বসবে। আর যদি আমি আবারও বলছি, আমার এই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে। আমার এই সেন্টারে হচ্ছে অফলাইন ক্লাসও আমি করাই। যারা আলিপুরদুয়ার এমএলএ থেকে আমার এই ভিডিওগুলো দেখছো, তারা চাইলে আমার হচ্ছে অফলাইন ক্লাস জয়েন করতে পারো। আর যারা মেনলি আমার হচ্ছে দূরে থেকে ভিডিওগুলো দেখছো, তোমাদের আমি আবার বলছি ধন্যবাদ অনেক, যে মিলি তোমরা এতটা দিন ধরে পেশেন্সের সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো। এবার আশা করছি আমি মিলি হচ্ছে কন্টিনিউ করে যাব ভিডিও, আর তোমাদের হয়তো নিরাশ করব না। আর তোমাদের কাছে আবারও বলছি অ্যাপ্লাই চেয়ে নিয়েছি, তো সঙ্গে থাকো। আর যদি তোমাদের কিছু ভ্যালু অ্যাড করে এই ভিডিওগুলো, কাইন্ডলি তোমরা ভিডিওগুলো একটু শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে। থ্যাংক ইউ। পরের ভিডিওতে আবার দেখা হবে।